আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দায়িত্ব পেলেন মোহেসিন জিন্দানি। ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো। বিশ্ব ব্যবস্থা এক বছরেই ওলটপালট করে দিয়েছেন ট্রাম্প। ইরান ইস্যুতে নেতানিয়াহু ও পুতিনের ভুনালাপে কী কথা হলো? নৌ মহড়ায় ইরানের উপস্থিতির জন্য দক্ষিণ আফ্রিকার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলার ভারী তেল যেভাবে খোলো নচলে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দায়িত্ব পেলেন মোহসিন জিন্দানি। ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেকের পদত্যাগ গ্রহণ করেছে দেশটির সৌদি আরব সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। বৃহস্পতিবার বার্তা সংস্থা সাবা জানায়, পররাষ্ট্রমন্ত্রী শায়া মোহসিন জিন্দানিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। সাবার খবরে বলা হয়, সালেম বিন ব্রেক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন, যা কাউন্সিল অনুমোদন করে। এরপর জিন্দানিকে নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, সম্প্রতি সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির একটি প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইয়েমেন। রয়টার্স বলছে, গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল ইয়েমেনের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং সৌদি সীমান্তের কাছাকাছি পর্যন্ত অগ্রসর হয়, যা রিয়াদ তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। পরে সৌদি সমর্থিত ভাইটাররা ওই এলাকাগুলির অধিকাংশই পুনর্দখল করে। মূলত ভূ রাজনীতি থেকে শুরু করে তেল উৎপাদন সহ নানা ইস্যুতে তীব্র মতপার্থক্য এই দুই উপসাগরীয় শক্তির মধ্যে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের গৃহযুদ্ধে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াই করা একটি জোটে একসাথে কাজ করেছিল। সেই যুদ্ধের ফলে ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পতিত হয়েছিল। ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাডো। ভেনেজুয়েলার বিপক্ষদলীয় নেত্রী এবং 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাডো বৃহস্পতিবার 15 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তিনি নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পকে উপহার হিসেবে দেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে দুই নেতা ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকের এক পর্যায়ে মাচাডো ট্রাম্পের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দেন বলে রয়টার্স জানিয়েছে। সাংবাদিকদের মাচাডো বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতি এবং সমর্থনের স্বীকৃতি হিসেবেই তিনি এই পদক উপহার দিয়েছেন। তবে ট্রাম্প সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগে নরওয়ে নোবেল ইনস্টিটিউট জানিয়েছিল, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহারযোগ্য নয়, অর্থাৎ সম্মানটি মূলত মাচাডোর কাছেই থাকবে। প্রতিবেদনে বলা হয়েছে, এটাই ট্রাম্প এবং মাচাডোর প্রথম সরাসরি সাক্ষাৎ। প্রায় 1 ঘণ্টার মধ্যাহ্নভোজের পর মাচাডো ক্যাপিটাল হিলের রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের একাধিক সেনেটরের সঙ্গে পৃথক বৈঠক করেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প এই বৈঠকের জন্য আগ্রহী ছিলেন, তবে তার মতে স্বল্পমেয়াদে ভেনেজুয়েলার শাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন মাচাডোর কাছে নেই। বর্তমানে তিনি দেশটির বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন, যা ভবিষ্যৎ ক্ষমতা কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদিকে চলতি মাসে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। স্ত্রীসহ তাকে বর্তমানে আমেরিকান কারাগারে রাখা হয়েছে এবং সেখানে তার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিশ্ব ব্যবস্থা এক বছরেই ওলটপালট করে দিয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প গত বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে এক বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্থিতিশীল বিশ্ব ব্যবস্থাকে কার্যত থচনচ করে দিয়েছেন তিনি। তার নেওয়া একের পর এক আগ্রাসী পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে এমন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। ট্রাম্পের মেয়াদ শেষ হতে হতে বিশ্ব হয়তো সম্পূর্ণ অচেনা এক রূপ ধারণ করবে। আগামী জুনে 80 বছরে পদার্পণ করতে যাওয়া এই রিপাবলিকান নেতা নতুন বছরের শুরু থেকেই যুদ্ধাংদেহী মনোভাবে অবতীর্ণ হয়েছেন। 23 জানুয়ারি তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় তার নির্দেশে সামরিক অভিযান চালানো হয়। এতে শতাধিক মানুষ নিহত হন। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যায় মার্কিন বিশেষ বাহিনী।
ভেনেজুয়েলায় অভিযানের পর থেকে শত্রু মিত্র নির্বিশেষে সবার বিরুদ্ধেই শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছেন ট্রাম্প। তিনি আবার ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখল করার দাবি তুলেছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে করড়ি শুরু হলে সেখানেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকি প্রতিবেশী দেশ মেক্সিকো এবং কলম্বিয়াতেও সামরিক হস্তক্ষেপের চিন্তা করছেন বলে মাঝে মধ্যে ইঙ্গিত দিয়েছেন। পরে অবশ্যই দুই দেশের প্রেসিডেন্টদের সঙ্গে কথা বলার পর তার এই মনোভাবে পরিবর্তন হয়েছে বলে মনে হয়েছে। ট্রাম্পের সমর্থকেরা বলছেন তিনি নিজের অনুকূলে কোনো ফলাফল পাওয়ার আগ পর্যন্ত কোনো কূটনৈতিক সমাধানের পথে হাঁটেন না। ট্রাম্প আমেরিকা ফার্স্ট বা সবার আগে যুক্তরাষ্ট্র রূপকল্প বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার চিরাচরিত পদ্ধতিগুলো ভেঙে একলা চলনীতি গ্রহণ করেছেন। এই ধারাবাহিকতায় সবশেষ জাতিসংঘের সংস্থাসহ ডজনভারে আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের এই পদক্ষেপকে সমর্থন করেন। তিনি বলেছেন অনেক আন্তর্জাতিক সংস্থা এখন শুধু গ্লোবালাইজেশনবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করছে। শুধু দেশের বাইরে নয়, ভেতরেও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর অভিযোগ উঠেছে। তার প্রশাসন সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মিনিয়াপোলিসে ইমিগ্রেশন বিরোধী অভিযান চালায়। সেখানে এক ইমিগ্রেশন অফিসার রেনি গুড নামের এক মহিলাকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ট্রাম্প বা তার প্রশাসন লোক দেখানো সহানুভূতিও দেখায়নি, উল্টে দমনপীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। ইরান ইস্যুতে নেতানিয়াহু পুতিনের ফোনালাপে কী কথা হলো? মধ্যপ্রাচ্যের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলার হুঁশিয়ারির পর আঞ্চলিক স্থিতিশীলতা এবং তেহরানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার 16 জানুয়ারি হওয়া এই ফোনালাপে পুতিন ইরানের বিষয়ে মধ্যস্থতা করার জন্য রাশিয়ার সহায়তার প্রস্তাব দিয়েছেন। তিনি নেতানিয়াহুকে বলেছেন তিনি এই অঞ্চলে স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য আলোচনা চালিয়ে যেতে চায়। রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারির দেওয়া এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে পুতিন মধ্যপ্রাচ্যে এবং ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি স্থিতিশীলতা রক্ষায় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ জোরদার করার নীতিগত পদ্ধতির রূপরেখা তুলে ধরেছেন। সেই সাথে বিভিন্ন স্তরে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। গত বছরের শেষের দিকে ইরানি রিয়ালের অবমূল্যায়নে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে আন্দোলনে সহিংসতায় রূপ নিলে মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হুঁশিয়ারি দেয়। এরপর তেহরান অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে পাল্টা হামলার হুমকি দেয়। গতকাল বৃহস্পতিবার 15 জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তেহরানের অস্থিরতা বন্ধ হয়ে গেছে। এছাড়া প্রেসিডেন্ট মাসুদ পেশেশকিয়ান অর্থনৈতিক সংস্কার অব্যাহত রাখার এবং উদ্ভূত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিক্ষোভ সংগঠিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি ইরানিদেরকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান যাতে মৌলিকবাদীরা তাদের আসল দাবি পূরণ করতে না পারে। নৌ মহড়ায় ইরানের উপস্থিতির জন্য দক্ষিণ আফ্রিকার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের। দক্ষিণ আফ্রিকার উপকূলে নৌ মহড়ায় ইরানের অংশগ্রহণকে মানবাধিকার দমন এবং আঞ্চলিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্র বিশেষভাবে নিন্দনীয় বলে আখ্যা দিয়েছে, যা দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানে বিক্ষোভের বিরুদ্ধে শাসক গোষ্ঠীর কঠোর দমনপীড়ন ব্যবস্থার কারণে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উপকূলে নৌ মহড়ায় মধ্যপ্রাচ্যের দেশটির উপস্থিতিকে বিশেষভাবে নিন্দনীয় বলে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ব্রিক্সভুক্ত দেশগুলোর অংশ হিসেবে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নিতে চীন, ইরান, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের জাহাজগুলো প্রায় এক সপ্তাহ আগে কেপ টাউনের উপকূলীয় জলসীমায় প্রবেশ করে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার চীন নেতৃত্বাধীন এই মহড়া থেকে ইরানকে সরে দাঁড়াতে অনুরোধ করেছিল। এই মহড়া এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরানে দমনপীড়ন চলছে আর যার ফলে মানবাধিকার কর্মীরা মনে করেন কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। মহড়াগুলোতে ইরানি জাহাজগুলো ঠিক কতটা জড়িত ছিল তা স্পষ্ট নয়, তবে দক্ষিণ আফ্রিকার নৌবাহিনী এই মহড়াগুলোকে ন্যায্যতা দিয়ে বলেছে এগুলো জাহাজ চলাচলের পথ ও সামুদ্রিক অর্থনৈতিক কর্মসমাজের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়। সমালোচকরা উল্লেখ করেছেন এই মহড়ায় এমন দেশগুলো একত্রিত হয়েছে যাদের সাথে যুক্তরাষ্ট্রের বড়সড় ধরাধরি ধর্মীয় মতপার্থক্য রয়েছে, অথচ একই সময়ে দক্ষিণ আফ্রিকা ওয়াশিংটনের সাথে নিজেদের ক্ষতিগ্রস্ত সম্পর্ক উন্নত করতে চেষ্টা করছে।
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ফেসবুকে একটা পোস্টে জানিয়েছে, ইরান একটি অস্থিতিশীল শক্তি ও ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশ। যৌথ মহড়ায় যে কোনো ক্যাপাসিটিতেই হোক, ইরানের অন্তর্ভুক্তি সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার জন্য এটা বিশেষভাবে নৈতিকতা বিরোধী যে তারা ইরানি সেনাবাহিনীকে স্বাগত জানাচ্ছে ঠিক সেই সময়ে যখন তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসমাজে অংশগ্রহণকারী ইরানি নাগরিকদের ওপর গুলি চালাচ্ছে, কারাবন্দী করছে ও নির্যাতন করছে। অথচ অধিকার অর্জনের জন্য দক্ষিণ আফ্রিকানরা নিজেরাই এত কঠোর সংগ্রাম করেছে। গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যা মামলাসহ বিভিন্ন নীতিগত মতপার্থক্যের কারণে ওয়াশিংটন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছেছে। দূতাবাস বলেছে, ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে দক্ষিণ আফ্রিকা বিশ্বকে ন্যায় বিচার নিয়ে উপদেশ দিতে পারে না। বিক্ষোভের সময় গ্রেফতারদের মৃত্যুদণ্ড কার্যকর হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি তার সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে মনে হয়। ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমেরিকা বিরোধী নীতির অভিযোগ এনেছে এবং নভেম্বরের G20 শীর্ষ সম্মেলন বয়কট করেছে। এছাড়াও যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 30% বাণিজ্য শুল্ক আরোপ করেছে। ভেনেজুয়েলার ভারী কেল যেভাবে খোলো নচলে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত। ভেনেজুয়েলার বিশাল তেলের খনি এবং সেখান থেকে উৎপাদিত ভারী ও সাওয়ার অর্থাৎ উচ্চ সালফারযুক্ত অপরিশোধিত তেল মার্কিন রিফাইনারিগুলোর জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়ার যে প্রচেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে, তাতে এই বিশেষ ধরনের তেলের গুরুত্ব এখন সবার নজরে। বিশ্বে তেলের শত শত ধরন থাকলেও সান্দ্রতা এবং সালফারের পরিমাণের ওপর ভিত্তি করে এদের চাহিদা ভিন্ন হয়। সাধারণত হালকা ও মিষ্টি তেল প্রক্রিয়াজাতকরণ সহজ হলেও ভেনেজুয়েলার তেল মূলত ভারী ও টক স্বাদের, যা জ্বালানি হিসেবে রূপান্তর করা বেশ ব্যয়বহুল ও জটিল। ভেনেজুয়েলার কাছে বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে, যার পরিমাণ প্রায় 303 বিলিয়ন ব্যারেল। এই মজুদের সিংহভাগই দেশটির ওরিনোকো তেল বেল্টে অবস্থিত। তবে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা এবং অবকাঠামোগত অবক্ষয়ের কারণে দেশটির উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। 1970-এর দশকে যেখানে দৈনিক উৎপাদন ছিল 35 লাখ ব্যারেল, বর্তমানে তা নেমে এসেছে 9 লাখ ব্যারেলের নিচে। বিশ্লেষকদের মতে এই খাতের পুনরুজ্জীবনে অন্তত $110 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন কোম্পানিগুলো সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত। যদিও নিরাপত্তা ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বড় প্রতিষ্ঠান এখনও দ্বিধাগ্রস্ত। তবে তেল উত্তোলনকারী কোম্পানিগুলোর মধ্যে দ্বিধা থাকলেও মার্কিন রিফাইনারি বা তেল শোধনাগারগুলোর জন্য ভেনেজুয়েলার এই তেল অত্যন্ত লাভজনক। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হলেও তাদের উৎপাদিত তেল মূলত হালকা শ্লেল অয়েল, কিন্তু টেক্সাস ও লুইজিয়ানার উপকূলীয় শোধনাগারগুলোর প্রায় 70% তৈরি করা হয়েছে ভারী তেল প্রক্রিয়াজাতকরণের উপযোগী করে। কয়েক দশক আগে যখন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের প্রধান তেল সরবরাহকারী ছিল, তখন থেকেই এই শোধনাগারগুলো তাদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ কারিগরি কাঠামোয় গড়ে ওঠা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার ভারী তেলের সরবরাহ বাড়লে মার্কিন রিফাইনারিগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে। বর্তমানে মার্কিন শোধনাগারগুলো কানাডা থেকে ভারী তেল আমদানি করে তাদের চাহিদা মেটাচ্ছে, কিন্তু ভেনেজুয়েলার তেল সাধারণত কানাডিয়ান তেলের তুলনায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফলে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে এবং ভেনেজুয়েলা থেকে তেলের প্রবাহ বাড়লে তা কেবল মার্কিন জ্বালানি নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং শোধনাগারগুলোর মুনাফাও বহু গুণ বাড়িয়ে দেবে।